আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর, তাহলে আমি নিঃসন্দেহে উত্তরে বলবো ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত এবং সে তার প্রিয় মানুষের জন্য সমস্ত নারীকে উপেক্ষা করে চলে এবং তার প্রিয়জন কষ্ট পাবে বলে তার খারাপ অভ্যাসগুলোকে পরিত্যাগ করে। ও রাগের মাথায়ও একজন নারীকে সম্মান করতে জানে। প্রতিটি নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক, তাকে সবকিছু দিয়ে আগলে রাখুক। সবশেষে একটা কথাই বলবো, সম্পর্ক হবে হালাল, উদ্দেশ্য হবে জান্নাত। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এই নাটোরের বোনও অনেক বেশি ভালো আছে। আর ভালো আছি বলে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পারলাম। অনেক দিন থেকে ভাবতেছি কচু শাক খাবো, তবে কচু শাকটা কাটাও হচ্ছিল না, খাওয়াও হচ্ছিল না। তবে আজকে আর ভাবলাম না, একদম কেটে আনতেছি। এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কচু শাকের গোড়াগুলো একটু ডুবে গেছে। উপর থেকে পাতাসহ ডাটা কেটে আনলাম। এদিকে আমার প্রিয় ভাই বোনদেরকে বলি, যারা এখনও লাইক দেননি, আমার প্রিয় ভাই বোনেরা ভিডিওটি অনেক ভালোবেসে দেখতেছেন, তবে একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গেই থাকবেন। কচু শাক রান্না করব, এদিকে চুলায় আগে ভাতটা উঠিয়ে দেব, তারপরে কচু শাকগুলা কেটে নেব। আর বাড়িতে ছিল করলা, আলু, এগুলা ভাজি করব। রান্নার জন্য সবকিছু নিয়েই চুলার পাড়ে বসে পড়েছি। প্রথমে আমি চুলায় ভাতটা রান্না করে নেব। এদিকে চুলায় ভাতটা হবে আর ওদিকে আমি কচুর শাকটা কেটে নিতে পারবো। বাড়ির ভেতর থেকে পানি আনলাম, আর এই তো চালটা এখন পানিতে ধুয়ে নেব। মাটির হাঁড়িতে ভাতটা উঠিয়ে দিলাম, চালটা ধুয়ে এখন চুলা জালটাও ধরিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা ছিল বাড়িতে, সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচু শাকটা রান্না করব। আমার আগের দিনের ভিডিওতে অবশ্যই সবাই দেখেছিলেন ইলিশ মাছ রান্নাটা। ডাটা সহ কচু শাকগুলা কেটে নিচ্ছি, আর ডাটাগুলো আমি ছিলবো না, এভাবে এই তো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি শাকের সঙ্গে। কচু শাকগুলা কাটা হয়ে গেছে, এখন এই তো করলা ও আলুগুলা কেটে নেব ভাজি করার জন্য। অনেক দিন পরে এই তো শাড়ি পরে রান্না করতেছি। আমি কিন্তু সব সময় সালোয়ার কামিজ পরে রান্না বান্না করি বা বাড়িতে সালোয়ার কামিজ পরেই থাকি। তবে শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু শাড়ি পরে কাজ করতে একটু কষ্ট হয়, কেমন যেন একটু বিরক্ত লাগে, সেজন্য আমি শাড়ি পরি না। শাড়ি পরি তবে যখন কোথাও ঘুরতে যায়, বেড়াতে যায় বা শখ করে একটু পরি, এরকম ভাবে পরা হয়। শাড়ি পরলে সবাইকে দেখতে ভালো লাগে, আর আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে শাড়ি পরি। তবে সেইভাবে এই তো ক্যামেরার সামনে শাড়ি পরে রান্না বান্না করা হয় না। আমার কাছে কিন্তু হাসানও আছে, আর হাসানটা একদমই গরমে জামা পরতে চায় না, সেই জন্য ওকে ক্যামেরার সামনে সেভাবে দেখাচ্ছি না। আপনাদের সাথে গল্প করতে করতে আলু ও করলাগুলাও কাটা হয়ে গেল। এদিকে ভাতটাও বলক উঠে গেছে, আমি ঢাকনাটা একটু সরিয়ে দিলাম। আর এখানে আদা, রসুন আর এই তো জিরা বেটে নিচ্ছি। ইলিশ মাছ রান্নাতে আদা, রসুন, জিরাটা ব্যবহার না করাই ভালো, বা ব্যবহার না করলেই খেতে ভালো লাগে। তবে আমি যেহেতু কচু শাক দিয়ে রান্না করব, সেই জন্যই আদা রসুনটা একটু অল্প করে বেটে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি বাটা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। আমি সবসময় মাটির হাঁড়িতে বসা ভাতই রান্না করি, আর এই ফ্যানটা একটু বেশি হয়েছিল জন্য উঠিয়ে রাখলাম। এখন চুলার জালটা আস্তে আস্তে জ্বলবে, আর ভাতটা কিন্তু হয়ে যাবে। ভাতটা হয়েও গেছে, এখন নামিয়ে রাখতেছি। চুলায় ভাতটা হতে হতে ওদিকে কিন্তু আমি কচু শাকগুলা আর করলা ও আলুগুলাও ধুয়ে এনেছি রান্না করার জন্য। চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম, এখন কচু শাকগুলা সিদ্ধ করে নেব। সেই জন্য কচু শাকটা যে শুধু খেতে মজা তাই না, কচু শাকে অনেক পরিমাণে আয়রন
ও পুষ্টিগুণে ভরা। তবে এখনকার মানুষগুলো কচুর শাকটা একটু কম খায়। আগের দিনের মানুষগুলা অভাবেই খেত, তখন কিন্তু অনেক অভাব ছিল। এই তো ইলিশ মাছের লেজ ও মাথা আছে, এটা দিয়ে আজকে শাকটা রান্না করব। আগের দিনের মানুষ, আমার দাদিরা দাদারা বা আমার নানিরা গল্প করত বা এখনো গল্প করে যে আমরা আগে অভাবে পড়ে এই কচুর শাকটা খেতাম। পেট ভরে ভাত খেতে পারতো না, এরকম কচু শাকের ঘাটি শুধু খেত আর সেটা খেয়ে দিন কাটাতো। আগের দিনের মানুষগুলো কাউনের ভাত বা গমের ভাত, সেই ভাত রান্না করেও খেত। এখনকার আমরা মানুষগুলো এগুলা শুনলে আসলে অবাক মনে করি যে গমের ভাত আবার হয় কিনা বা কাউনের ভাত হয় কিনা। আসলেই এগুলা আমরা তো কোনোদিন খাইনি, শুধু মুখেই শুনেছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন উড়ং দিয়ে ঘেটে নিচ্ছি। এটা হচ্ছে নারকেলের খোল দিয়ে বানানো, আর ছোট থেকেই দেখে আসতেছি মা চাচিদেরকে এটা দিয়ে যত রকম ঘাটাঘাটির কাজ করে, ডাল রান্না করে। আর আমিও কিন্তু এটা দিয়েই ঘাটি। খুব সহজেই এই উড়ং দিয়ে সব কিছু ঘাটা হয়ে যায়, একদম মিহি হয়ে যায়। শাকটা ঘাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর শাকটা একদম মিহি করলাম না, শাকটা সিদ্ধ করে নিয়ে ঘাটার পরে এই তো এখন আমি আবার মাছের মাথা দিয়ে রান্না করে নেব। সেজন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল, চিড়ে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা ও কয়েকটা শুকনা মরিচ দিয়ে এগুলো এখন একটু ভেজে নেব। সরিষার তেলগুলো থেকে অনেক পরিমাণে ফেনা উঠেছে, সেই জন্য ভাজা হয়েছে কিনা বোঝা যাচ্ছিল না। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলা। অল্প করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়া, দিয়ে দেব মাছের মাথা। সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব। এবারে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলা একদম পুড়ে না যায়। সব কিছু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিব সিদ্ধ করে ঘেটে রাখা শাক। এখন এই কচু শাকগুলা আবারও অনেক সময় ধরে নেড়ে চেড়ে নেব। শাকগুলাকে আবারও একটু ঘাটতেছি, যেহেতু মাথাটা দিয়েছি, মাথাটা যেন একটু শাকের সঙ্গে ভালো করে মিশে যায়, সেই জন্যই কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করলাম, ভালো করে মিশিয়ে নিলাম মাথাটাকে। আর এই তো এখন নেড়ে চেড়ে নামিয়ে নিলাম, শাকটা রান্না করা হয়ে গেছে। শাকটা তো রান্না করা হয়ে গেছে, এখন করলাটা ভাজি করে নেব। সরিষার তেলে পেঁয়াজ ও কাঁচামরিচটা ভেজে নিয়ে এই তো কেটে রাখা আলু ও করলাগুলা দিয়ে দিলাম। তার উপরে লবণ ও হলুদের গুঁড়াটাও দিয়ে দিব, দিয়ে নাড়তে চাড়তে থাকবো। একটুও পানি দেওয়া লাগে না বা ঢেকেও দেওয়া লাগে না করলা ভাজি করতে গেলে। করলা ভাজিটা আমি সবসময় মচমচা ভাজি করি, কারণ করলা ভাজিটা মচমচা খেতেই ভালো লাগে। চুলার উপরে করলা ভাজিটা হচ্ছে, আর এদিকে এখন আমি কচু শাকগুলা বেড়ে নিচ্ছি। কারণ দুপুরবেলা সবারই খিদা লেগে যায় আর বাচ্চারা খুব তাড়াতাড়ি খেতে চায়, সেই জন্য সবকিছু আগে রেডি করতেছি। এই মাটির হাঁড়ির এখন ভাতগুলাও বেড়ে নেব, সেই জন্যই তো লাকড়ি দিয়ে একটু আলগে নিচ্ছি। ভাতগুলাও বেড়ে নিলাম গামলাতে। আর এদিকে হঠাৎই বৃষ্টি চলে আসছে, বাহিরে ছাগলগুলাকে বেঁধে রাখি, ভিজে যাচ্ছিল, সেই জন্য তাড়াতাড়ি করে ছাগলগুলাকে এই তো বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছি। প্রতিদিনই রান্না করতে করতে বৃষ্টি আসতেছে আর ভালোই লাগতেছে দুপুরবেলা এরকম গরমের মধ্যে বৃষ্টি দেখলে। বৃষ্টিতে ভিজেই যাচ্ছিলাম, তাই তাড়াতাড়ি করে এই তো আবারও চলে আসলাম। এদিকে আমার করলা ভাজিটা কিন্তু চুলার উপরে হচ্ছে। হাসান, কত ভিজো না, উঠো। হাসান, ও হাসান, হাসান, কত খাবি তো?
বৃষ্টি দেখলে হাসানকে আর ধরে রাখা যায় না, আমার তো কোনো কথাও শুনে না। এদিকে আমি একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য ওকে জোর করে উঠাতেও পারতেছিলাম না। ও এই সুযোগে আরামে ভিজতেছে। কি লাগাচ্ছো? ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, ওদিকে হাসানটা ভিজতেছে। আমার বড় ছেলে আবার এই তো পানি নিয়ে খেলা করতেছে। আমার রান্না বান্না হয়ে যাচ্ছে, সব কিছু ঘরে উঠিয়ে রাখতেছি। আসো আসো হাসান আসো আসো। অবশেষে হাসানের সঙ্গে অনেক চিল্লাচিল্লি করে উঠিয়ে নিছি। আর এই তো এদিকে ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া আর আমি বসে পড়েছি খাওয়ার জন্য। ওকে ভাত তরকারি সব কিছু খেতে দিয়ে এই তো আমি আরেকটা প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। দুজনে একসঙ্গে খাওয়ার আসলে অনুভূতি, আনন্দটাই অন্যরকম। এই আনন্দটা আর কিছুদিনের জন্য, কয়েকদিন পরে আপনাদের ভাইয়া চলে যাবে। আর সেই কথাটা মনে হলে আমার বুকের ভেতরটা কেমন জানি হয়ে ওঠে। একা পথ চলার কথা মনে হলেই অনেক বেশি ভয় করে। কারণ একজন বিবাহিত নারী স্বামী ছাড়া আসলে নিজেকে অনেকটা শূন্য মনে হয়। যাই হোক, অনেকটা কথাই বলে ফেললাম। আর এই তো খাওয়া দাওয়া করতেছি। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগে আমার ভিডিওগুলো, সেটা জানাতে আপনারা কখনোই ভুলবেন না। আর এই তো আমার প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনারা ভালোবাসবেন, আমাকে সাহস দিবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।